বিভিন্ন সন্ত্রাসীরা গাড়িতে চড়ে বিভিন্ন পুলিশের ভেস্ট, ডিবির ভেস্ট পরে নকল পিস্তল, আসল পিস্তল দিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তায় তারা টাকা বহনকারী অথবা মূল্যবান সম্পদ বহনকারী যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে আটকিয়ে তারা বিভিন্ন সময়ে ছিনতাই করতেছিল, ডাকাতি করতেছিল। তো এই সমস্ত কারণে আমরা সদা তৎপর ছিলাম এবং এই তৎপরতার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অনেক সাকসেস আছে এই কাজগুলি দমন করার ক্ষেত্রে, এই ক্রাইমগুলি দমন করার ক্ষেত্রে। তো ভেরি রিসেন্টলি গত 13 তারিখ রাত থেকে 15ই আগস্ট পর্যন্ত টানা 2 রাত 3 দিন আমরা অপারেশন করে ঢাকা শহরে 7 জন দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাত আমরা গ্রেপ্তার করেছি। যেই দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাতের মধ্যে প্রধান ব্যক্তি হচ্ছে তৈয়ব, যার নামে সারা বাংলাদেশে 45টা ডাকাতি ছিনতাইয়ের মামলা আছে। তার বাড়ি হচ্ছে মাদারীপুর। তো আমরা তাকে অনেক দিন ধরে খুঁজতেছিলাম। ইন দ্য মিডিয়াম বেশ কয়েকটা ঘটনা ঢাকা শহরে ঘটে গেছে, এর প্রেক্ষিতে তার নাম বারবার আসতেছিল। তো তার যদিও বা 45টা মামলা, সে কিন্তু জামিনে ছিল। বেশ কিছুদিন আগ থেকে সে জামিনে, তার একটা গ্রুপ ছিল, এই ইনফরমেশনটা আমাদের কাছে ছিল। সে দীর্ঘদিন ধরে মাদারীপুরে অবস্থান করে ওখান থেকে কলকাঠি নেড়ে এই সমস্ত ঘটনাগুলি ঘটাচ্ছিল, সে প্র্যাকটিক্যালিও থাকতো। তো আমরা গত 13 তারিখ দিবাগত রাতে আমরা খবর পেলাম যে সে তার দলবল নিয়ে কামরাঙ্গীর চরের দুরানি ব্রিজের দক্ষিণ পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, প্রিপারেশন নিচ্ছে। এই ইনফরমেশনটা আমরা যখন পাই, তাৎক্ষণিকভাবে আমি আমার ইনফরমেশনটা আমি পেয়েছিলাম। পাওয়ার পরে আমি এসি লালবাগ জুয়েল চাকমাকে রেসপন্সিবিলিটি দিই। জুয়েল চাকমাকে বললাম যে দ্রুত তুমি ওখানে যাও, তোমার টিম নিয়ে ওদেরকে গ্রেপ্তার করো। এখানে তৈয়ব ডাকাত তার দলবল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সে যায়, সে যাওয়ার পরে তার টিম নিয়ে যাওয়ার পরপরই সে প্রথমে তৈয়ব ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরপরই ইন দ্য মিন টাইম তারা একটু স্ক্যাটার ছিল, বাকিরা পালিয়ে যায়। তৈয়ব ডাকাতকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরপরই তার পকেট সার্চ করে। পকেট সার্চ করার পর তার 2টা মোবাইল পাওয়া যায়, একটা পকেট রাউটার পাওয়া যায়। আপনারা ইন দ্য মিন টাইম জানেন যে সন্ত্রাসীরা বা ছিনতাইকারীরা ইদানিং পকেট রাউটার ব্যবহার করতেন যেন আমরা তাদেরকে ট্র্যাক করতে না পারি। তো পকেট রাউটার সহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে থেকে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ওই গাড়িতেই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে। ইন দ্য মিন টাইম আমরা তাকে নিয়ে, সে কিন্তু আমাদেরকে বলে না তার এই যে এটা কোথায় গেছে। আমার টিম একবার কনফিউজ করছে, ওকে কনফিউজ করে বলতেছে ইয়েতে নিয়ে গেছে, গাজীপুর নিয়ে গেছে। ওরা গাজীপুর যাবে, এখান থেকে যাবে গাজীপুর। ওরা টিম নিয়ে চলে গেছে গাজীপুর। ওখানে সারা রাত মোটামুটি গভীর রাত পর্যন্ত ঘোরাঘুরি করার পরে পায়নি। না পাওয়ার পরে আরও জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তৈয়ব সে স্বীকার করে যে উত্তরখানে তার এক সহযোগী ওখান থেকে যে পালিয়ে গেল পাবেল, এই পাবেল উত্তরখানে আসে ভোরের দিকে। উত্তরখানে যখন আসে সে ওখান থেকে ব্যাক করলো, ওকে নিয়ে ব্যাক করলো, ঠিক পাবেলকে ওর বাড়িতে পেল। ওর বাড়িতে পাওয়ার পরে পাবেলকে গ্রেপ্তার করলো, তার ঘরে টি শার্ট ঘরে গ্রেপ্তার করার পরে তার এখান থেকেই পাওয়া গেল হচ্ছে পাবেল সর্দার ওর নাম। তার এখান থেকে পাওয়া গেল একটা কিস, 2টা মোবাইল ফোন, র্যাবের লোগোযুক্ত আইডি কার্ড হোল্ডার, 2টি সেনাবাহিনীর ফিল্ড ক্যাপ, একটি কালো লেজার লাইট এবং কয়েকটা পকেট রাউটার, আরও অন্যান্য সরঞ্জামাদি সহ আমরা তাকে গ্রেপ্তার করলাম। তাকে আরও ব্যাপক, ওখানেই তাকে অনেক ব্যাপক জিজ্ঞাসাবাদ করলাম। তাহলে আমাদের প্ল্যানটা ছিল হচ্ছে অনেক আসামি এখনও বাইরে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তো 2জনকে আমরা সেপারেটলি ওখানেই আমার টিম জিজ্ঞাসাবাদ করতেছিল। জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা স্বীকার করে যে আপনার উত্তরার সেন্টার পয়েন্ট যেই মল আছে, মলের ওদিকে তাদের একটা ড্যান আছে, ওই ড্যানে বাকিরা অবস্থান করতেছে। তো কে কে অবস্থান করতেছে নাম পেয়ে গেলাম। ওখানে গিয়ে ওই ড্যানে গিয়ে আমরা গ্রেপ্তার করলাম সাইফুর রহমান, যার বয়স 45,
রাব্বি আলম 24, ইমরান হোসেন ভুঁইয়া 28 বয়স, নুরুল ইসলাম 33 এবং মোহাম্মদ ইসমাইল সহ ওখান থেকে আমরা 5 জনকে গ্রেপ্তার করি। এই ডাকাত দলের সদস্য 5 জনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা মিরাকেলি, তারা বললো যে অনেক কিছু পেলাম না, তোমাদের এই সরঞ্জামাদি কোথায় রাখো, এই যে র্যাপ এর জ্যাকেট, ফিল্ড ক্যাপ, এইগুলি কোথায় রাখো। পরে তারা স্বীকার করার প্রেক্ষিতে ওই সেন্টার পয়েন্ট যে মল আছে, মলের বেসমেন্টের এখানে এক জায়গায় তারা বললো যে আমাদের ওই সকল এই মালামালগুলি ওখানে আছে। তারপর আমাদের টিম নিয়ে যাওয়ার পরে আমরা পেলাম হচ্ছে বাংলাদেশ পুলিশের পার্কিং স্থল একটা কালো সেট, বাংলাদেশ পুলিশের লোগোযুক্ত একটা হ্যান্ডকাপ, গাড়ির 2টা পোয়া নাম্বার প্লেট, 3টি র্যাব লেখা ভেস্ট, 1টি ডিবি লেখা ভেস্ট, 2টি রিফ্লেক্টিং ভেস্ট, 5টি কালো রঙের রিফ্লেক্টিং স্টিকার, 5টি হলুদ রঙের রিফ্লেক্টিং স্টিকার, 1টি কালো রঙের পিস্তল কভার, একটা খেলনা পিস্তল, 3টা স্মার্টফোন এবং লাউটার। এই সব সরঞ্জামাদি তারা ব্যবহার করত এই ডাকাতি এবং ছিনতাইয়ের কাজে। তারপর এদেরকে গ্রেপ্তার করার পরে নিয়ে আসলাম, এই গাড়িতেই চলছে। তারপর ইমরানকে জিজ্ঞাসা করে, তা আমাদের তো এখন নম্বর পিস্তল পাইছি, এই পিস্তল থেকে তারা বিভিন্ন জায়গায় ছিনতাই করবে। ইমরান এক পর্যায়ে স্বীকার করলো তার একটা পিস্তল আছে, পিস্তলটা হচ্ছে তার রূপগঞ্জ বুকে নিয়ে আমরা ভাগ করে বুকে নিয়ে রূপগঞ্জে এসে রূপগঞ্জ থেকে একটা ইটালিয়ান পিস্তল 6 রাউন্ড গুলি আমরা উদ্ধার করি তার বাড়িতে। ওই উদ্ধার করে ওখানে যন্ত্র তালিকা করা হলো। এই সকল মালামাল কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এই যন্ত্র তালিকা হচ্ছিল। তারপর ওরে ওই পিস্তল ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার জিজ্ঞাসাবাদ, কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি অপারেশন চলতেছে। কিন্তু এরপরে আমাদের প্ল্যানটা ছিল কি, এই যে গত কয়েক মাসে ঢাকা শহরে যে ছিনতাইগুলি হয়েছিল বা ডাকাতিগুলি হয়েছিল এগুলি ডিটেকশন করা। আমি একটু বলে রাখি এখানে আপনাদেরকে, মে মাসে যাত্রাবাড়িতে একটা 23,20,000 টাকার একটা ছিনতাই হয়েছিল। 4 জন মিলে আপনার যাত্রাবাড়ি এলাকাতে একটা 23,20,000 টাকার একটা ছিনতাই হয়েছিল। ওই ছিনতাইয়ের এটা ওখানে আমরা 4 জনকে গ্রেপ্তার করছিলাম, 3 জনকে গ্রেপ্তার করছিলাম, 6 জন আসামি ছিল, 3 জন 164 করছিল এবং সেখানে নাম বলেছিল হচ্ছে এই তৈয়বের নাম বলেছিল এবং পাবেল সর্দারের নাম বলেছিল 164 ওই মামলার। এবং আরও ওই যে গত জুলাই মাসের 14 তারিখে ইয়ের উপর কুড়িল ফ্লাইওভারের উপর 12 লাখ টাকার একটা ছিনতাই হয়েছিল। 12 লাখ টাকার একটা ছিনতাই হয়েছিল, সেটাও আমাদের কাছে ইনফরমেশন ছিল, এই গ্রুপটা করেছিল। তো তাদেরকে এই সমস্ত বিষয়ে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করতেছিলাম এবং আলটিমেটলি তারা সব কিছু স্বীকার করেছে। স্বীকার করার পরে তো যেই কয়েকটা ঘটনা ঘটিয়েছে, 3-4টা ঘটনা ঘটিয়েছে, সব কিছু তারা এই ছিনতাইগুলি যে সম্পন্ন করেছে এটা আমাদের কাছে স্বীকার করলো। স্বীকার করার পরে আমরা জিজ্ঞাসা করলাম যে তোমাদের কি গাড়ি ব্যবহার করে। তৈয়ব এক পর্যায়ে স্বীকার করে যে তার একটা গাড়ি আছে, একটা 7 সিটার একটা গাড়ি আছে, সেমি 7 সিটার। এই গাড়ি ব্যবহার করে, এই গাড়ি কোথায়, ধানমন্ডিতে 2,500 টাকা দিয়ে সে ভাড়া করে ওখানে গাড়ি রাখে। আপনারা দেখবেন এখানে অলরেডি আছে বেশ কিছু নাম্বার প্লেট, দেখছেন না, নাম্বার প্লেট, বিভিন্ন নাম্বার প্লেট সে ওই গাড়িতে ব্যবহার করে। এখানে আমরা যেগুলো উদ্ধার করেছি এই নাম্বার প্লেটগুলি সে পাল্টিয়ে এই আকামগুলি করে। তারপর তার জিজ্ঞাসা মতো, তার দেখানো মতো ধানমন্ডি থেকে আমরা এই 15 তারিখ 14 তারিখ দিবাগত রাতে, ভোর রাতে এই প্রাইভেট কার বা সেমি প্রাইভেট কারটা আমরা উদ্ধার করি। তো এই হচ্ছে সার্বিক আমাদের টোটাল কার্যক্রম। এখন প্রশ্ন আসতে পারে তাদের নামে কি মামলা হচ্ছে। মামলা হচ্ছে প্রথমে ডাকাতির প্রস্তুতির একটা মামলা হয়েছে, সেটা হচ্ছে আপনার কামরাঙ্গীরচর থানায়, যেখানে তারা প্রস্তুতি নিচ্ছিল। তারপর অস্ত্র আইনের মামলাটা হয়েছে হচ্ছে রূপগঞ্জ থানাতে, একটা অস্ত্র আইনের মামলা হয়েছে। তো এই 2টা মামলা হয়েছে অলরেডি। আর নতুন করে আমরা যাত্রাবাড়ি থানার মামলা নাম্বার 124 মে মাসের মামলা, এটাতে আমরা
তৈয়ব এবং পাবেল সর্দারকে ওরা গ্রেপ্তার দেখাবে, তারা সোনেরেজ দেখাবে। তারপর খিলক্ষেত থানা, যেটা আমি বললাম যে আপনার কুড়িল ফ্লাইওভারের উপরে 12 লাখ টাকার উপরে যে ছিনতাই যেটা করেছিল প্রাইভেট কার যুগে, এবং আরেকটা প্রাইভেট কারকে ঠেক দিয়ে, সেই মামলাটা হচ্ছে 13 নম্বর মামলা জুলাই মাসে খিলক্ষেত থানার। এই মামলাতে এই সকল আসামিকে তারা সোনেরেজ দেখাবে। আর এর মধ্যে মতিঝিলে একটা ঘটনা ঘটেছিল, সেটাতে তাদের সম্পৃক্ততা আছে কিনা এটা আমরা যাচাই বাছাই করতেছি। মূলত আপনারা জেনে আশ্চর্য হবেন যে তাদের নামে, স্পেশালি তৈয়বের নামে যে 45টা মামলা আছে, এই দেখেন 45টা মামলার তালিকা। 45টা মামলাতে আপনি যদি প্রথম থেকে ধরেন, ওর 18 আগস্ট 2022 সালে প্রথম মামলা, বিভিন্ন ক্যাটাগরির মামলা, ছিনতাই, অস্ত্র আইন, এগুলি বিভিন্ন ক্যাটাগরির মামলা। এই তালিকাটা তোমরা একটু ওনাদেরকে দিয়ে দিও। এই দুর্ধর্ষ ডাকাত এবং ছিনতাইকারী প্ল্যানার এই 45টা মামলায় 45 বার সে জেলে গিয়েছে, এবং 45 বারই 3 মাস 4 মাস 5 মাস পর পর সে জামিন নিয়ে চলে এসেছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা বারবার ধরে দিচ্ছি, আমরা গ্রেপ্তার করে দিচ্ছি, কিন্তু তারা জামিন পেয়ে যাচ্ছে অজানা কারণে। তা আমি আপনাদের প্রতি একান্ত অনুরোধ করবো, আপনারা একটু আমার বক্তব্যটা বা আমাদের বক্তব্যটা, আমাদের মেসেজটা একটু সবাইকে অবগত করেন যে আমরা কষ্ট করে সারা দিন রাত পরিশ্রম করে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে দিচ্ছি, বাট জামিন পেয়ে যাচ্ছে। জামিন পেয়ে সে আবার দল গঠন করতেছে, আবার মানে এই কুকর্মগুলি করতেছে। তো আপনাদের প্রতি অনুরোধ, এগুলি আপনারা লিখেন, আমাদের এই বয়সটা রেজ করেন। কারণ আমাদের যে আইনশৃঙ্খলা ঢাকা মেট্রোপলিটন সিটিতে যদি আমরা স্টেবল রাখতে চাই, যে সবার সম্মিলিত প্রয়াস থাকতে হবে। আমরাও করব, আমরাও অপারেশন করব, আপনারাও লিখবেন, যারা বিচার করবেন ওনারাও বিচার করবেন। হ্যাঁ, সবাই মিলে আমরা এই ঢাকা শহরটাকে যেন একটু নিরাপদ রাখতে পারি, সবার আমরা একান্ত সহযোগিতা কামনা করি। তো এই হচ্ছে আমাদের এই বক্তব্য, আমাদের এই প্রেস ব্রিফিং। তো আমি একটু এই ইয়েদের নামগুলি একটু বলি, কার বাড়ি আপনারা প্রশ্ন করবেন, আমি এটা জানি যে কার বাড়ি কোথায়। এখানে আছে। তৈয়ব সর্দারের বাড়ি হচ্ছে কালকিনি মাদারীপুর। পাবেল সর্দারের বাড়ি হচ্ছে, সে কিন্তু চাকরিচ্যুত পেটি অফিসার বাংলাদেশ নৌবাহিনী, পাবেল সর্দার। সাইফুর রহমান, তার ওর বাড়ি হচ্ছে লোহাগড়া নড়াইলে। সাইফুর রহমানের বাড়ি হচ্ছে আগলজোড়া গৌরনদী বরিশাল। রাব্বি আলমের বাড়ি হচ্ছে জামালপুর সদর। ইমরান হোসেন ভূঁইয়ার বাড়ি রূপগঞ্জ নারায়ণগঞ্জ। ইমরান, যার কাছ থেকে আমরা পিস্তল পেয়েছি। নুরুল ইসলাম পলাশ, কলাপাড়া পটুয়াখালী। ইসমাইল ওরফে আশিক, তার বাড়ি সোনাগাজী ফেনী। তো এদের সবার দলনেতা হচ্ছে তৈয়ব। তো এই বিষয়টা আমরা আপনাদেরকে এই প্রেস ব্রিফিংটা উল্লেখ করলাম, যে আপনারা একটু সচেতন হওয়ার জন্য জনগণকে একটু উদ্বুদ্ধ করবেন। ডিএমপির পক্ষ থেকে আমি আপনাদের প্রতি একান্ত অনুরোধ করতেছি, আপনারা সকল জনগণকে ইনফর্ম করেন যে আপনারা যখন ভ্যালুয়েবল থিংস নিয়ে মুভ করবেন এক জায়গা থেকে এক জায়গায়, এক অফিস থেকে এক অফিসে, এক অফিস থেকে ব্যাংকে, অথবা যে কোনো একটা অফিস থেকে ব্যাংকে জমা দিতে যাচ্ছে, অথবা এক বাসা থেকে এক বাসায়, যখন ভ্যালুয়েবল থিংস, স্বর্ণ, টাকা, যেগুলির নগদ মূল্য অনেক বেশি, সেই ক্ষেত্রে আপনারা সংশ্লিষ্ট থানার হেল্প চান, যে আমাকে জাস্ট একটু এসকর্ট করে দেন। এটা ওনারও একটা দায়িত্ব, ওনার মালামালের নিরাপদ পরিবহন করা। ইন দ্য মিন আপনারা জানেন যে উত্তরাতে বেশ কিছুদিন আগে যে 9 তারিখে যে ঘটনাটা ঘটলো, অলরেডি গতকালকে আমাদের অ্যাডিশনাল কমিশনার ডিভি স্যার অলরেডি ব্রিফ করেছে। আমরা এটা ডিটেকশন করেছি, প্রায় 12 লাখ টাকার উপরে উদ্ধার করেছি, বেশ কিছু আসামি গ্রেপ্তার করেছি। তো এখানে এই ঘটনাগুলি যখন ঘটতেছে, আমি অলরেডি সারা ঢাকা শহরে সার্কুলার দিয়ে দিয়েছি সকল থানা, সকল ডেপুটি কমিশনারকে, যে কোনো পেট্রোল পাম্পের টাকা যখন মুভ হবে, আপনারা জানেন এরা সারাদিন বেচা বিক্রি করে রাতে টাকা রেখে ভোরে 10টার মধ্যে ব্যাংকে টাকা নিয়ে যায়। এই নিয়ে যাওয়ার সময় তারা ওই সন্ত্রাসীরা প্ল্যান করে যে এখান থেকে এনে টাকা যাবে। তো সুতরাং ওই সময় একটু এসকর্ট চান, আমার 5 মিনিট আমার একটা ফোর্স একটা এসকর্ট দিল। তারপর এই যে সকল পেট্রোল পাম্পগুলিতে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আপনার মানি এক্সচেঞ্জের ব্যবসা যারা করেন,
ওনাদেরকে নিয়ে আমরা মিটিং করতেছি এবং ওনাদের প্রতিও আমার এখান থেকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনাদের যখন যেই টাকা পরিবহনের বৈধ টাকা পরিবহনের বিষয়টা আসবে তখন আপনারা আমাদের কাছ থেকে হেল্প চান। আমরা সবসময় আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য সার্বক্ষণিক 7/24 প্রস্তুত আছে টিম ডিএমপির পক্ষ থেকে। তো এই হচ্ছে আমাদের আজকে প্রেস ব্রিফিংয়ের সারমর্ম। তো আপনারা এখানে এসেছেন, আমাদের বক্তব্য শুনেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে আমরা উত্তর দেব। থ্যাংক ইউ ভেরি মাচ। একজন প্লিজ আপনার পরিচয়টা একটু যদি দেন কাইন্ডলি। জি জি বলুন। রাইট, এই যে আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন, যে আপনার এইগুলি আমরা পাচ্ছি, এই যে আমার টিমকে আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি, এগুলি এরা কোত্থেকে বানাচ্ছে, কোত্থেকে আনতেছে, এগুলোর সোর্স কি, কে বানিয়ে দিচ্ছে, এগুলি নিয়ে আমরা কাজ করতেছি। ঠিক আছে, এটা আমার মাথায় আছে। ও এখানে আমি একটু উত্তর দিই, পিস্তলটা কার কাছ থেকে আনছে, সে ইমরান কার কাছ থেকে পিস্তল পাইছে, তাকে অনেক জিজ্ঞাসাবাদ তৈয়ব দিয়েছে, এখন তৈয়বকে জিজ্ঞাসাবাদ চলতেছে, তাকে তো রিমান্ডে আনবো, আমরা ডিগ আউট করবো তাদের কোনো গডফাদার আছে কিনা বা অন্য কোনো লিঙ্ক আছে কিনা, এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলি, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টগুলি আমরা চেক করতেছি। আমি আরেকটু বলি, ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু প্রশ্ন এসেছে, আমি ব্যাংক কর্তৃপক্ষদেরকে আমি সব বান্ধব অনুরোধ করব, যখন আপনি কোন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাবে গ্রাহক, KYC যে এটা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনার বিশ্লেষণ করতে হবে, সে কি সন্ত্রাসী কিনা, সে কি মানি লন্ডারিং এর মানুষ কিনা বা আসামি কিনা, এগুলো চেক করতে হবে। হ্যাঁ বলেন, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। জি বলেন প্লিজ। রাইট, জি আচ্ছা এটা বলতেছি, এটা হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। রাইট, আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। আমরা সকল অ্যাঙ্গেলে কাজ করতেছি। এই যে পকেট রাউটার, আপনারা জানেন কি, আমরা ফোনে সিম ব্যবহার করি, তারপর অথবা বাসায় থাকলে ওয়াইফাই ব্যবহার করি। তো এই সিম যদি থাকে তখন আমরা একটা ট্র্যাক করতে পারি তারে। তারপর বাসায় যদি ওয়াইফাই থাকে, একটা প্রোভাইডার আছে, সেভাবে আমরা ট্র্যাক করতে পারি। পকেট রাউটার ব্যবহার করার কারণটাই হচ্ছে আমরা যেন তাকে ট্র্যাক না করতে পারি। ঠিক আছে, আমি তার অবস্থানটা যেন আমরা ফিক্স করতে না পারি। এই পকেট রাউটার এই আমদানির ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্য কারা করতেছে এবং কারা কিনবে সেই ব্যাপারে একটা রেগুলেশন রাখার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে পকেট রাউটার ব্যবহার করে যে তারা ছিনতাই বা এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসগুলি করতেছে, এইগুলি আমরা পর্যবেক্ষণ করতেছি। আর পকেট রাউটার দিয়ে যে সে ক্রাইম করে যাবে, আমরা যে ধরতে পারবো তাই না, কিন্তু উই হ্যাভ দ্যাট প্রবলেম। প্লিজ, যে আপনার সাথে প্রায় সময় হয় কথা হয় এরকম ভাই বল। আপনারা সন্ত্রাসী কর্মকাণ্ডে বা ডাকাতিতে ব্যবহার করা হয়েছে এরকম কিছু সরঞ্জাম উদ্ধার করেছেন? জি। এটা কতক্ষণ আগে, এখন থেকে কত ঘন্টা আগে? আচ্ছা প্রশ্ন আসছে, বুঝছি। হ্যাঁ, এবং এই যে রাখতে দিল ওখানে, তারা নিশ্চয়ই নিয়মিত রাখতেন, তারা তাদেরকে সহযোগিতা করতো ওই মলে রাখার জন্য এই জিনিসপত্র। আই গট ইউর পয়েন্ট। চমৎকার প্রশ্ন করেছেন। তো এই যে আমি একটু বলি, আমি বললাম যে 13 তারিখ দিবাগত রাত থেকে 15 তারিখ সন্ধ্যা পর্যন্ত, তাই না? এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা তৈয়বকে গ্রেপ্তার করার পর থেকে, ডাকাতির প্রস্তুতি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করার পর থেকে এই যে 1.5 দিন ধরে আমার টোটাল টিমটা মুভ করেছে, সে কিন্তু বৈধভাবে আইনগতভাবে মুভ করেছে। যখন জিডিতে ইন করেছে সকল আসামিকে নিয়ে, তখন থেকে 24 ঘন্টার মধ্যে আমরা আসামি কোর্টে অলরেডি প্রডিউস করে দিয়েছি, মামলা হয়ে গেছে। এটা হচ্ছে আপনার নাম্বার 1 কোয়েশ্চেন উত্তর। নাম্বার 2 হচ্ছে ওই যে মলের ভিতর যেখানে রেখেছে, এইখানে তাদের কিছু সহযোগী আছে, সেগুলি নিয়ে আমরা কাজ করতেছি। নোবডি উইল বি বিয়ন্ড স্কেচ, আমরা সেইটা নিয়েও কাজ করতেছি। তাদেরকেও ওই যে রিমান্ডে আনবো না, কে কোথায় স্পেস দিয়েছে, কে তাদেরকে হেল্প করেছে, এই মামলাতে তাদেরকে আমরা সংশ্লিষ্টতায় নিয়ে আসবো। কারণ আপনি তো চুরি মামলা,
চুরি মামলাতে বা কোনো ঘটনার প্রেক্ষিতে কোনো চুরাই মাল বা কোনো পার্সনিফিকেশনের কোনো মালামাল আপনি রাখতে পারেন না, কেন রাখতেছে, কিভাবে রাখতেছে, এটা তো ওনারই দায়িত্ব ছিল। এই ব্যাপারে আমরা কাজ করতেছি ভাই। থ্যাংক ইউ। প্লিজ জি, একজন প্লিজ, একজন তাহলে উদ্ধার হওয়ার এতক্ষণ পর পর্যন্ত আপনারা জানতে পারেন নাই যে তাদের সহযোগিতায় ওইখানে এই জিনিসগুলো প্রতিনিয়ত রাখা হতো। আচ্ছা, বুঝছি। তারা ওই ডাকাতদের আমি বলি আমরা জেনেছি তাৎক্ষণিকভাবে জেনেছি, আমরা এই অভিযান অব্যাহত আছে। আপনি আপনার বক্তব্যে বলেছেন যে আপনারা কষ্ট করে আসামি ধরে দেন এবং তারা অজানা কারণে জামিন নিয়ে বের হয়ে যায়। জি, কিন্তু সবসময় বলা হয়, এটা আপনার জানার কথা, আপনি বলতে পারেন জানা, সবসময় বলা হয় যে কেবলমাত্র পুলিশের ফরওয়ার্ডিং দুর্বলতা এবং জামিনের আপত্তি না দেওয়ার কারণে আসামিরা জামিন পেয়ে যায়। অর্থাৎ পুলিশের কিছু লোক যারা কোর্টে কাজ করে তাদের সহযোগিতায় বড় বড় আসামিরা জামিন পেয়ে যায়। রূপম দাদা, থ্যাংক ইউ। আপনি একদম চমৎকার করে পয়েন্টে করতেছেন। ওনার বক্তব্যটা সঠিক। কারণ কি, ফরওয়ার্ডিংয়ের দুর্বলতা যদি থেকে থাকে সেইগুলি আমরা বিচার বিশ্লেষণ করতেছি। যেমন দাদা শুনি, এই যে বিভিন্ন ক্ষেত্রে আসামি যে জামিন দিয়ে দিচ্ছে না, এইগুলি নিয়েও আমরা কাজ করতেছি দাদা, বুঝছেন? এগুলি নিয়েও আমরা কাজ করতেছি। আমাদের ফরওয়ার্ডিংয়ের দুর্বলতা আছে কিনা, চার্জশিটের দুর্বলতা আছে কিনা, বা এভিডেন্সের দুর্বলতা আছে কিনা, এগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি। এই যে এইটা মানে এই নয় যে শুধু ওনাদের দুর্বলতাতে আসামি জামিন পেয়ে যাচ্ছে, সবার দুর্বলতাতেই জামিন পেয়ে যাচ্ছে। এইগুলি আমাদেরকে মানে কনক্রিটলি কাজ করা লাগবে। আমার বক্তব্যটা হচ্ছে সেটা। থ্যাংক ইউ দাদা। দিকে জানি আলামিন রাজু ভালো আছেন? জি বলেন রাজু। একটু রিলেভেন্সি হলে ভালো হয় আর কি। আতঙ্ক কিন্তু আমাদের নগরবাসীর মধ্যে বিরাজ করছে এবং ঢাকা জেলার ভিতরে আমরা কিন্তু বেশ কিছু আর কি আইডি বলেন বা বিস্ফোরক দ্রব্য উদ্ধার হয়েছে। এগুলো নিয়ে আসলে ঢাকাবাসী একটু চিন্তিত বা রিস্ক ফিল করছে। আপনারা আসলে কি কাজ করছেন? থ্যাংক ইউ। আসলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইন এ ওয়ার্ড আমি বলতেছি, সন্ত্রাসীরা, দুষ্কৃতিকারীরা সবসময় ছিল, থাকে। ওরা সামথিং ইমপ্ল্যান্ট করতে চায়। আপনারা এই যে জানেন যে রথযাত্রার ওটা আমরা সঠিক সময়ে আমরা উদ্ধার করতে পেরেছি এবং এটা নিয়ে কাজ চলতেছে। ঠিক আছে, এটা নিয়ে কাজ চলতেছে। আমি বলতে পারি এটা নিয়ে আমরা প্রণিধানযোগ্য অগ্রগতি আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সাভারে বেশ কিছু এই ধরনের আইডি পাওয়া গেল, আমরা সঠিক সময়ে ডিফিউজ করতে পেরেছি। ইদানিং এই যে গত 1 মাসে দেখবেন যে কিছু জায়গায় চকলেট বোমা জোড়া দিয়ে আপনার বিভিন্ন জায়গায় রাখতেছে। কিছু দুষ্কৃতিকারীরা আমাদেরকে সবসময় ডিএস্টেবিলাইজ করে রাখতে চায়, আমাদের রাষ্ট্রের, আমাদের জনগণদেরকে, আমাদেরকে ডিএস্টেবিলাইজ করে রাখতে চায়। আমি উই আর ফুললি কমিটেড, টিম ডিএমপি এবং টিম বাংলাদেশ পুলিশ, কোনো ধরনের এই ধরনের দুষ্কৃতিকারী বাংলাদেশে করে পার পেয়ে যাবে, এটা আমরা থাকতে হবে না ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায়। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট প্লিজ। প্লিজ। রিমোট কন্ট্রোল বোমা আসলে এগুলো নিয়ে আমরা একটু কাজ করতেছি। নেক্সট ইয়েতে আমরা আরও কিছু তথ্য পাচ্ছি। আমাদের ডিবিও কাজ করতেছে, সিটিও কাজ করতেছে, আমরাও কাজ করতেছি। আমরা নেক্সট পর্যায়ে যদি কোনো আমরা যদি ব্রিফিংয়ের বিষয় আনছে তখন আমরা উপস্থাপন করবো। থ্যাংক ইউ। দিকে আমি আর 2টা কোয়েশ্চেন নেবো প্লিজ, আমার হাতে বল। জি, আমি যেটা বলতে চাচ্ছি যে ওয়াকি টকি যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক সহ বিভিন্ন কোম্পানিগুলো ওয়াকি টকি বিক্রি করছে এবং খুব সহজে কিন্তু সেগুলো দূর মানুষের হাতে পৌঁছে যাচ্ছে, যার কারণে ওয়াকি টকি দিয়েও ক্রাইমের সংখ্যাটা বাড়ছে। এই বিষয়ে আপনাদের কোনো ইয়ে আছে? থ্যাংক ইউ। ওয়াকি টকি শোনেন, বাংলাদেশে ব্যবসা করতে গেলে আপনি যখন একটা ব্যবসা করবেন, ব্যবসা করার রূপম দা শুনেন, ব্যবসা করার নিয়ম নীতি আছে। উনি একটা প্রশ্ন করেছে ওয়াকি টকি কীভাবে মানে এটা বিক্রি করে। ওয়াকি টকি ব্যবহারের আগে একটা অনুমতি লাগে, সংশ্লিষ্ট একটা কর্তৃপক্ষ আছে, বিটিআরসির একটা অনুমতি লাগে যে ওনারা এই কাজে ওয়াকি টকি ব্যবহার করবে। এই অনুমতিপত্র নিয়ে ওই দোকানে গিয়ে যদি দেখায় তখন এই ওয়াকি টকি বিক্রি করতে পারবে। না, এটা হচ্ছে প্র্যাকটিস, আইনের কথা আমি বলতেছি।
আইনের কথা আমি বলতেছি, ঠিক আছে? কিন্তু এই যে আপনি যেটা বলেন অনলাইনে অর্ডার দিলে সে ঘরে পৌঁছে দিচ্ছে, এই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করতেছি। যে অনলাইনে সে দিচ্ছে এই বিষয়গুলি আইনের কাঠামোতে আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি ভাই। কারণ কি আপনারা জানেন এই বাংলাদেশে প্লিজ বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যবসা চলে। এই ব্যবসাগুলি আইনের কাঠামোগত, অনেকে আইনের কাঠামোর বাইরে গিয়েও ব্যবসা করতেছে। আমরা সামগ্রিক বিষয়গুলো আইন শৃঙ্খলা রক্ষাটা ঠিক রাখার জন্য সামগ্রিক বিষয়ে আমরা টিম ডিএমপি কাজ করতেছি। আর একটা কোশ্চেন নেব আমি, প্লিজ, লাস্ট আর যদি কারো থাকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আচ্ছা, তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা শেষ করে ফেলতেছি। আসসালামু আলাইকুম।